নমস্কার, আজ আবার চলে এসেছি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। সেটা হচ্ছে ক্লাস 9-এর। আমি তো এই দুদিন ক্লাস 7-এর চ্যাপ্টার 1 বুঝিয়েছি, পার্ট 1 আর পার্ট 2। তো আজ আমি এসেছি ক্লাস 9-এর হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার, যেটা আছে ফরাসি বিপ্লবের ওপর রয়েছে, ফ্রেঞ্চ রেভলিউশনের ওপর রয়েছে, কিভাবে হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল, সেটা আজ আমি একটু আলোচনা করব। তো ঘটনাটা ঘটেছিল, আমি আমার মাদার টাঙ্গে প্রথমে বলে নিই। ঘটনাটা ঘটেছিল 1789, মানে 1789। সেদিনটা ছিল 14ই জুলাই, 14th জুলাই সকালবেলা। প্যারিস মানে যে জায়গাটা আর কি, প্যারিসের যে শহরটা, সেই শহরে একটা খুব থমথমে পরিবেশ, মানে যে রাজতন্ত্র ছিল তারা একটা জরুরি অবস্থা জারি করেছিল। এবার জরুরি অবস্থা মানুষ কখন জারি করে? এমার্জেন্সির সময় জারি করে। জরুরি অবস্থা জারি করেছিল এবং রাজা কমেন্ড করেছিল তার সৈন্যবাহিনীকে যে মানে নগরের মধ্যে ঘুরে বেড়াতে আর কি, মানে সবাইকে খুব লক্ষ্য রাখতে, ওয়াচে রাখতে। এবং রিউমার স্প্রেড মিনস গুজব রটেছিল যে তারা মানে রাজা আর কি, যিনি রাজা ছিলেন তিনি যে কোনো মুহূর্তে তিনি অর্ডার দিতে পারেন এই শহরের যারা নাগরিক যারা তাদের ওপর গুলি নিক্ষেপ করার জন্য আর কি। সেটা স্বাভাবিক, যারা সাধারণ নাগরিক ছিল তারা সেটা শুনে তো ভয় পাবেই, এবং তাদের মধ্যে একটা বিদ্রোহ, একটা মনোভাব তৈরি হয়েছিল যে এই যে একটা অর্ডার উনি জারি করেছেন তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করবে। তখন কি করলো, মিনিমাম অ্যাপ্রক্স 7000 মতন পুরুষ এবং মহিলা এক জায়গায় জড়ো হয়ে তারা কোথায় জড়ো হলো না, টাউন হলের সামনে জড়ো হয়ে তারা ঠিক করলো যে তারা নিজেদের মধ্যে একটা মিলিটারি আর্ম, মানে জনসাধারণের মিলিটারি আর্ম, আমি ইংলিশে বলে দেবো, আমি আগে বাংলাটা বলে নিই। মিলিটারি আর্মির একটা গঠন করবে এবং তারা কি করবে, বিভিন্ন রকম না তারা করবে না, তারা করেছিল, এই গঠন করে তারা করেছিল বিভিন্ন রকম যে সরকারি বিল্ডিংগুলো ছিল সেগুলোকে সব ভাঙচুর করেছিল। কিসের জন্য? যদি সেখান থেকে তারা কোনো অস্ত্রশস্ত্র পায়। তারপর কি হলো, ফাইনালি একটা গ্রুপ, সেভারাল 100 অফ পিপল, মানে প্রচুর শয়ে লোকের একটা গ্রুপ মার্চ করলো কোন দিকে না, প্যারিসের পূর্ব দিকে। এবং সব বিখ্যাত একটা দুর্গ, সেই দুর্গটার নাম হচ্ছে প্যারিসের বাস্তিল দুর্গ, সেই দুর্গটাকে তারা ধ্বংস করতে একদম উদ্যত হলো। এবার বাস্তিল দুর্গ কি সেটা একটু আমি বলি। বাস্তিল দুর্গ হচ্ছে প্যারিসের একটা মধ্যযুগীয় দুর্গ, ঠিক আছে, যেটা হচ্ছে 17th or 18th সেঞ্চুরির মধ্যে যেটা ছিল, কিন্তু এটা একটা রাষ্ট্রীয় কারাগারে পরিণত হয়েছিল, ঠিক আছে। এটা দুর্গ কারাগার যেটাকে বলা হয়, মানে দুর্গ কারাগার মানে দুর্গের মধ্যে, সেটার মধ্যে একটা কারাগারের ব্যবস্থা, সেখানে কয়েদিদেরকে বন্দি করে রাখা হতো। তো সেই দুর্গ, ফোর্ট্রেস প্রিজন যেটাকে বলা হচ্ছে, যেটার নাম হচ্ছে বাস্তিল, সেটা তারা ভেবেছিল, মানে যারা জনসাধারণ যারা বিদ্রোহ করছিল, যারা বাস্তিল দুর্গ ধ্বংস করতে উদ্যত হচ্ছিল, তারা ভেবেছিল বাস্তিল দুর্গের ভেতর প্রচুর বোধহয় গোলা বারুদ আছে। তারা তখন ওখানে ভেতরে ঢুকে বাস্তিলের যারা আর কি কমান্ডার ছিল তাদেরকে মেরে ফেলে যারা প্রিজনার্স যারা ছিল, মানে যারা কয়েদি ছিল, তাদেরকে রিলিজ করেছিল। মাত্র সেখানে 7 জন মতন তারা রিলিজ করতে পেরেছিল। এতটাই বাস্তিলের প্রতি সবার ঘৃণা ছিল, কারণ বাস্তিল ছিল মানে রাজতন্ত্রের স্বৈরাচারিতার একটা প্রতীক। স্বৈরাচারিতা মানে হচ্ছে মানে যে রাজা আর কি প্রচণ্ডভাবে মানে নিষ্ঠুর, এবং তার সমস্ত আদেশ, সমস্ত নির্দেশ, সমস্ত শাসন ব্যবস্থা প্রজাদের ভালো মন্দের কথা ভাবে না, শুধু নিজের কথাই ভাবে, নিজের স্বার্থের কথাই ভেবে তারা শাসন কার্য চালায়। সেই যে শাসন কার্যটা, সেটাকে স্বৈরাচারী শাসন বলে। তো সেই স্বৈরাচারী শাসনের কিন্তু বাস্তিল দুর্গটা একটা প্রতীক ছিল। দুর্গটা ধ্বংস করা হলো, এবং ধ্বংস করে তার যে পাথরের টুকরোগুলো, সেই টুকরোগুলো ইভেন কি মানে মানুষের এতটাই ঘৃণা ছিল সেই দুর্গ ভেঙে ফেলার পর সেই দুর্গটা যে পাথর দিয়ে তৈরি হয়েছিল, সেই পাথরের টুকরোগুলো মার্কেটে বিক্রি হচ্ছিল। মানুষ এটাকে স্মৃতি হিসেবে রাখছিল যে আমরা দুর্গটাকে ধ্বংস করতে পেরেছি। তাহলে এইটুকু আমি এবার একবার ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট, এটুকু বোঝা গেল যে কীভাবে বাস্তিল দুর্গটা ধ্বংস করার ঘটনাটা 14 জুলাই যে ঘটনাটা ঘটেছিল, কিভাবে ঘটেছিল। হ্যাঁ,
অন দ্য মর্নিং অফ 14 জুলাই 1789 14 জুলাই সকালবেলা দ্য সিটি অফ প্যারিস ওয়াজ ইন আ স্টেট অফ অ্যালার্ম। প্যারিসের যে সিটি, সেই সিটিটা একটা স্টেট অফ অ্যালার্ম মানে হচ্ছে একটা জরুরি সংক্রান্ত ঘোষণার মধ্যে, মানে খুব টেনশনের মধ্যে আর কি ছিল। দ্য কিং হ্যাড কমান্ডেড ট্রুপস টু মুভ ইনটু দ্য সিটি। রাজা কী করেছিল? ট্রুপস মানে সৈন্য সামন্ত, তার সৈন্য সামন্তকে আদেশ করেছিল সিটির মধ্যে প্রবেশ করতে। রিউমার্স স্প্রেড, রিউমার্স মানে গুজব, স্প্রেড মানে ছড়িয়েছিল। দ্যাট হি উড সুন অর্ডার দ্য আর্মি টু ওপেন ফায়ার আপন দ্য সিটিজেন্স, মানে তিনি যে কোনো মুহূর্তে সে নাগরিকদের ওপর গুলিবর্ষণ করার আদেশ দিতে পারেন। Some 7,000 men and women gathered in front of the town hall and decided to form a people's militia. আনুমানিক 7,000 পুরুষ এবং মহিলা একত্রিত হলো। গ্যাদার্ড মানে এক জায়গায় জড়ো হলো, এবং তারা কী করলো? তারা কোথায় জড়ো হলো? টাউন হলের সামনে। এবং তারা ঠিক করলো যে তারা একটা নিজেদের মধ্যে একটা সৈন্যদল গঠন করবে। দে ব্রোক ইনটু এ নাম্বার অফ গভর্নমেন্ট বিল্ডিংস ইন সার্চ অফ আর্মস। তারা কী করলো? আর্মসের খোঁজে, আর্মস মিন্স অস্ত্রশস্ত্রের খোঁজে তারা বেশ কিছু সরকারি যে বিল্ডিংগুলো ছিল, যেখানে সরকারি কাজকর্ম হতো, মানে রাজার কাজকর্ম হতো, সেই বিল্ডিংগুলোকে তারা ধ্বংস করলো বা ভেঙে ফেললো। ফাইনালি গ্রুপ অফ সেভারাল 100 পিপল মার্চড টুয়ার্ডস দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য সিটি অ্যান্ড স্টর্ম দ্য ফোর্ট্রেস প্রিজন দ্য বাস্তিল। এই যে এক্ষুনি একটু আগে বললাম, গ্রুপ অফ সেভারাল 100 পিপল, শয় লোক মার্চ করতে থাকলো, মানে ধাবিত হতে লাগলো। কোন দিকে? না, শহরের, প্যারিস শহরের পূর্ব দিকে। যে এবং তারা বিখ্যাত যে দুর্গ কারাগার, যেটা বাস্তিল, যেটা এক্ষুনি আমি বললাম একটি মধ্যযুগীয় কারাগার, 1700 কত সাল বললাম, 1700 এবং 1800 সেঞ্চুরির মধ্যে। তো সেই কারাগারটা একটা রাষ্ট্রীয় কারাগারে পরিণত হয়েছিল, এবং যে কারাগারটা ছিল রাজার স্বৈরাচারিতার প্রতীক, যে একটা রাজা কতটা অত্যাচারী হতে পারে তার প্রতীক। হ্যাঁ, তো সেই দুর্গটাকে তারা ধ্বংস করতে উদ্যত হলো, ভেঙে ফেলতে উদ্যত হলো। কিসের আশায়? ওয়্যার দে হোপড টু ফাইন্ড হোডেড অ্যামিউনিশন। হোডেড অ্যামিউনিশন মানে হচ্ছে গোলা বারুদ, মানে তারা ভেবেছিল যে ওই দুর্গের ভেতরে মনে হয় প্রচুর গোলা বারুদ আছে। ইন দ্য আর্মড ফাইট দ্যাট ফলোড দ্য কমান্ডার অফ দ্য বাস্তিল ওয়াজ কিল্ড। এবার ওই যে শয় লোক আক্রমণ করেছিল, তাদের আক্রমণে বাস্তিলের যারা কমান্ডার ছিল আর কি, নেতৃত্বে যারা ছিল, তারা মারা যায়। অ্যান্ড দ্য প্রিজনার্স রিলিজড, মানে যারা কয়েদি ছিল তাদেরকে রিলিজ করা হয়। দো দেয়ার ওয়ার অনলি 7 অফ দেম, মাত্র 7 জনের মতো। ইয়েট দ্য বাস্তিল ওয়াজ হেটেড বাই অল। বাস্তিলকে সকলে ঘৃণা করতো, মানে প্রজারা সবাই ঘৃণা করতো। বিকজ ইট স্টুড ফর দ্য ডেসপোটিক পাওয়ার অফ দ্য কিং। ডেসপোটিক মানে স্বৈরাচারী। এক্ষুনি আমি বললাম স্বৈরাচারী কি, স্বৈরাচারী রাজার চিহ্ন হিসাবে সবাই মনে করতো। মানে ওই দুর্গটাকে দেখলেই তাদের মনে হতো যে রাজা কতখানি অত্যাচারী, কেউ অন্যায় করুক না করুক তার সুবিচার না করেই তো ওইখানে তাকে কারাগারে বন্দি করে রাখা হতো, সেই জন্য। এবং তার উপর অকথ্য অত্যাচার হতো প্রজাদের উপর, সাধারণ গরিব প্রজাদের উপর। দ্য ফোর্ট্রেস ওয়াজ ডেমোলিশড মানে ধ্বংস করা হলো। অ্যান্ড ইটস স্টোন ফ্র্যাগমেন্টস মানে হচ্ছে টুকরো, স্টোনের যে টুকরোগুলো, ওয়ার সোল্ড ইন দ্য মার্কেটে বিক্রি হয়েছিল। টু অল দোজ, তাদের মধ্যে, হু উইশড টু কিপ এ সভেনির অফ ইটস ডিস্ট্রাকশন, মানে যারা উইশ করা মানে কি, যাদের ইচ্ছে ছিল যে রেখে দেওয়া, সভেনির মানে একটা স্মৃতি হিসাবে রেখে দেওয়া, এই বাস্তিলের ধ্বংসের স্মৃতি হিসাবে ওই পাথরের টুকরোগুলোকে রেখে দেওয়া, তারা ওই পাথরের টুকরোগুলো কিনে নিয়েছিল। নেক্সট বলেছে, দ্য ডেজ দ্যাট ফলোড স মোর রায়োটিং বোথ ইন প্যারিস অ্যান্ড দ্য কান্ট্রি সাইড। এই সময় প্রচুর, মানে যারা আর কি এই সময় মানুষ যারা ছিল তারা প্রচুর দাঙ্গা, রায়োটিং মানে দাঙ্গার সাক্ষাৎ হয়েছিল, মানে তারা উইটনেস হয়েছিল। কোথায়? প্যারিসে এবং কান্ট্রি সাইডে। কান্ট্রি সাইড মানে প্যারিসের শহরের বাইরে যে গ্রামাঞ্চলগুলো আছে সেখানে। মোস্ট পিপল ওয়ার প্রোটেস্টিং এগেনস্ট দ্য হাই প্রাইস অফ ব্রেড। বেশিরভাগ মানুষরা কিসের জন্য প্রতিবাদ করেছিল? রুটির মানে খুব দাম, উচ্চ দাম, মানে এতটাই দাম রেখেছিল রাজা
যে সেটা সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব হতো না, পরে তাদেরকে খিদের জ্বালা ভোগ করতে হতো। তো সেটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল। মাচ লেটার মানে অনেক বাদে, ওয়েন হিস্টোরিয়ানস লুকড ব্যাক আপন দিস টাইম, যখন ঐতিহাসিকরা অনেক পরে, ঘটনা ঘটে যাওয়ার অনেক পরে যখন ঐতিহাসিকরা যখন পিছন ফিরে তাকালো, মানে দেখলো, ইতিহাসটাকে তারা ঘেঁটে দেখলো, তারা দেখতে পেয়েছিল ইট অ্যাজ দ্য বিগনিং অফ এ চেন অফ ইভেন্টস, মানে এটা একটা শুরু ছিল, মানে সূত্রপাত ছিল। চেন অফ ইভেন্টস মানে ঘটনা, পরপর ঘটনার শৃঙ্খল, মানে চেন মানে কি, চেন মানে শৃঙ্খল, তো মানে সিরিয়াল ওয়াইজ কন্টিনিউ ঘটনার, ঠিক আছে, ঘটনার চেন। দ্যাট আলটিমেটলি, যেটা চূড়ান্তভাবে লেড টু দ্য এক্সিকিউশন অফ দ্য কিং ইন ফ্রান্স, মৃত্যুদণ্ড, ফ্রান্সে রাজার মৃত্যুদণ্ড, এক্সিকিউশন মানে মৃত্যুদণ্ড, ঠিক আছে, এক্সিকিউশন মানে মৃত্যুদণ্ড, যেটার ফলাফল হয়েছিল, চূড়ান্ত ফলাফল। দো মোস্ট অফ দ্য পিপল অ্যাট দ্যাট টাইম ডিড নট অ্যান্টিসিপেট দিস আউটকাম, কিন্তু তারা কিন্তু এই যে একটা ফলাফল, এই ফলাফলটা কিন্তু তারা অ্যান্টিসিপেট মানে অনুমান করা, অ্যান্টিসিপেট মানে অনুমান করা, তারা কিন্তু, আর আউটকাম মানে ফলাফল, তারা কিন্তু এই যে তারা যে একটা বিদ্রোহ করেছিল, এই বিদ্রোহের ফলাফল কিন্তু তারা এতটাও এইভাবে আশা করেনি। তাহলে আজকে এই যে আমরা এতটা পড়লাম, এটা হচ্ছে খুব বিখ্যাত ফরাসি বিপ্লবের সূচনাটা কিভাবে হয়েছিল সেইটা আমরা আজকে পড়লাম। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে পড়ার একটা টেকনিক যেটা বলি, প্রথম একটু বলছি, সেটা হচ্ছে একটা চ্যাপ্টার যখন আমরা পড়ব, যেহেতু আমাদের ইংলিশ মিডিয়ামে সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ড ইংলিশ, ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশে গোটাটা পড়তে হয়, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় পড়াটাকে সুবিধা করার জন্য বা পড়াটাকে বোধগম্য করার জন্য বা মনে রাখার জন্য বা ভালো রেজাল্ট করার জন্য শুধুই কিন্তু মুখস্থ করলে হবে না, সেক্ষেত্রে কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো যদি ফলো করা যায় আমার মনে হয় তাতে বাচ্চাদের জন্য খুব মানে বেনিফিটেড হবে আর কি। কীভাবে? সবার প্রথম দেখতে হবে যে চ্যাপ্টারটা আমি পড়ছি সেই চ্যাপ্টারটার টাইটেলটা কী আছে। যেমন আমরা যখন কোনো গল্প পড়ি বা যখন কোনো মুভি দেখি, তার টাইটেলটা কি দেখি, তো মুভিটার নাম কি বা গল্পটার নাম কি, সেটা তো অনেকখানি একটা গল্পের বিষয়বস্তুকে ইন্ডিকেট করে দেয় যে হ্যাঁ আমরা এই গল্পটা পড়ছি, আমরা গল্পটা এই সম্বন্ধে পড়ছি। যেমন যদি কোনো আমরা হরর স্টোরি পড়ি, তখন তার নামটা শুনেই বুঝে যাই বা দেখেই বুঝে যাই যে এটা হরর স্টোরি। বা যদি আমরা কোনো ঐতিহাসিক ঘটনা ওপর কোনো গল্প পড়ি বা কোনো মুভি দেখি, সেখানেও আমরা নাম দেখে বুঝে যাই। আবার যদি কোনো মাইথোলজিক্যাল কোনো মুভি দেখি বা মাইথোলজিক্যাল কোনো গল্পের বই পড়ি, সেক্ষেত্রেও তাই। আবার যখন কোনো আমরা নর্মাল কোনো প্রকৃতির ওপর কোনো গল্পের বই পড়ি বা সিনেমা দেখি বা মুভি দেখি, সেক্ষেত্রেও তাই। তাহলে টাইটেলটা খুব একটা ম্যাটার করে। প্রথমে আমরা টাইটেলটা দেখব যে কী মানে চ্যাপ্টারটার নাম কি। নেক্সট কি দেখব যে চ্যাপ্টারটার মধ্যে তো পরপর ডিটেলসে থাকে না, প্যারা ওয়াইজ থাকে, হ্যাঁ, এক একটা প্যারা থাকে। এই প্রত্যেকটা প্যারার ভেতরের বিষয়বস্তুগুলো আমরা দেখব যে মেন কি বলতে চাইছে। ফার্স্ট প্যারাতে এটাতে যেমন ফার্স্ট প্যারাটাতে কি আছে, কত সালে হয়েছিল, কোন তারিখে হয়েছিল, কোন সময় হয়েছিল, কি ঘটনাটা শুরু হয়েছিল, মানে রাজা কি বলেছিল, কিসের জন্য পাবলিক এত জনগণ এত রেগে গিয়েছিল বা প্রতিবাদ করেছিল। প্রথম প্যারাটাতে তাই আছে। সেকেন্ড প্যারাটাতে কি আছে, কিভাবে তারা বাস্তিল দুর্গের ভেতর প্রবেশ করলো, কিসের আশায় প্রবেশ করলো এবং প্রবেশ করার পর তারা কি করলো, এবং সেই ধ্বংস হয়ে যাওয়ার পর সেই ধ্বংস হয়ে যাওয়া টুকরোগুলোকে নিয়ে তারা কি করলো। তো এই যে মেন টপিকগুলো, এগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকটা প্যারাতে মেন বিষয়টা কি বলতে চাইছে। আচ্ছা, 3 নম্বর যেটা, সেটা আমি মনে করি একটা ঐতিহাস, এটা যেহেতু আমি ইতিহাস সম্বন্ধে বলছি, এর মধ্যে ডেটসটা একটা খুব মারাত্মক একটা জায়গা দখল করে থাকে। সাল, খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্বাব্দ অর খ্রিস্টাব্দ, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওই সালগুলোকে আমাকে খুব ভালো করে চিহ্নিত করতে হবে, কোন সালে কোন ইভেন্ট হয়েছে। তার জন্য একটা কপি করে তার মধ্যে শুধু সালগুলোকে লিখে তার পাশে কী ইভেন্টগুলো হয়েছে, কোন সালে কী ইভেন্ট হয়েছে সেগুলো আমি লিখে নিলাম। এইটা একটা।
নেক্সট হচ্ছে একটা যদি কোনো ব্রড কোশ্চেন হয়, যে কোশ্চেনটা আমার মুখস্থ হচ্ছে না, সেই কোশ্চেনটাকে আমি এলাবোরেটভাবে পুরোটা একভাবে না করে আমি পয়েন্ট ওয়াইজ সেটাকে করব। যদি কোনো ঘটনার কারণ দেখায় যে এই ঘটনাটা কেন হয়েছিল, সেই কারণগুলোকে আমি কয়েকটা পয়েন্টসে ভাগ করে নেব, পয়েন্টস করে করে লিখব। সেক্ষেত্রে আমার মনে রাখতেও সুবিধা হবে এবং যিনি খাতা চেক করবেন তারও খাতা দেখতে সুবিধা হবে। আবার ফলাফলের ক্ষেত্রেও তাই। তো এইভাবে আমি মনে করি এটা একটা প্রাথমিক একটা ধারণা দিলাম, আমি বাদে আরও বলবো যে একটা চ্যাপ্টার ভালো করে বুঝতে, ভালো করে পড়তে, ভালো করে মনে রাখতে আর শিখতে স্ক্যানিং করে পড়া খুব ভালো। তাতে আমার মনে হয় আরও সুবিধা হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট আমি মেথড বলতে পারি, যে মেথডটা আমি অ্যাপ্লাই করি, আমি যখন পড়াশোনা করি আমি অ্যাপ্লাই করি। আমি যেহেতু বাঙালি, আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলায় ব্যাপারটাকে বুঝি আগে ভালো করে, বাংলায় গল্পটাকে ভালো করে বুঝি, বোঝার পর মাথায় নিয়ে নিই ব্যাপারটা পুরো। সে মুখস্থই বলতে পারো বা বুঝাও বলতে পারো, বাংলাতে খুব সহজভাবে আমি বুঝে নিই। বোঝার পর ওটাকে আমি ইংরেজিতে অনুবাদ করি। ইংরাজিতে অনুবাদ করি। এইবার ইংরাজিতে অনুবাদ করতে গিয়ে কিছু কিছু টার্ম আমাদের ব্যবহার করতে হয়, যে টার্মগুলো আমাদের কাছে নতুন। যেমন আজকে যে আমি ইংলিশ কিছু ওয়ার্ডের মানে বললাম, তোমাদেরকে একটা খাতা করতে হবে, সেই খাতার মধ্যে যেমন আমি বললাম সালগুলো লিখতে হবে, তার পাশে ইভেন্টসগুলো লিখতে হবে, ঠিক সেরকম ওই নতুন যে নিউ ওয়ার্ডসগুলো আছে সেই ওয়ার্ডসগুলো লিখতে হবে। লিখে তার বেঙ্গলি মিনিং এবং তার নিয়ারেস্ট ইংলিশ মিনিং দুটোই কপিতে নোট ডাউন করতে হবে। তাতে দুটো বেনিফিট হবে, এক স্টক অফ ওয়ার্ডস প্রচুর বাড়বে, আর 2 নম্বর হচ্ছে পরীক্ষার সময় আমি যেটা বললাম যে বাংলাতে আগে বুঝে নিয়ে তারপর ইংরাজিতে অনুবাদ করতে, বাই চান্স আমি যদি ভুলেও যাই মুখস্থটা, ইংলিশটা মুখস্থ ভুলে যাই, আমার যদি বাংলাটা মনে থাকে যে আমি তো এটা পড়েছিলাম, আমি তো এটা বুঝেছিলাম, গল্পটা এরকম, সেটাকে আমি ইংরাজিতে সহজে অনুবাদ করতে পারবো এবং সেই ওয়ার্ডসগুলো, যে ওয়ার্ডসগুলো আমি লিখতে বলছি এবং মনে রাখতে বলছি, সেগুলো ওখানে অ্যাপ্লাই করতে পারবো। আশা করি ভালো লাগবে, আমার বোঝানোটা তোমাদের উপকারে আসবে। গুড নাইট, টাটা।